বন্ধুরা, দুটো ব্যাপার প্রথমে একটু ক্লিয়ার করে নেওয়া খুব প্রয়োজন। প্রথমত, এটা হচ্ছে একটা সাজেশন, এটা একটা প্রেডিকশন, এটা একটা অনুমান। অর্থাৎ এই ভিডিওতে যে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দেব, সেগুলো আমার অনুমান যে 2021-এ এর মধ্যে থেকে আসতে পারে। এর মানে এই নয় যে যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলোই আসবে। দেখো, আমি প্রশ্ন করি না, আমি অনুমান করি। গত বছরগুলোতে যে অনুমান করেছিলাম তার থেকে অনেক কমন এসেছিল, তাই এবারও আমি আশা রাখছি যে 2021-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। অর্থাৎ এর মানে এই নয় কখনোই যে এর থেকে 100% আসবে বা এইগুলো দিয়েই পরীক্ষায় প্রশ্ন হবে। তাই এই জায়গাটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, সেটা হচ্ছে আমি এত আগে সাজেশন দেওয়ার খুব একটা পক্ষপাতী নয়, কিন্তু প্রচুর রিকোয়েস্ট আসছে। আমার চ্যানেলে সাধারণত সাজেশন আসে এইচএস পরীক্ষার ঠিক 3-4 মাস আগে। তো সেই সাজেশন যেরকম সময় আসে সেটা আসবেই। এটাকে আমি বলছি প্রাইমারি সাজেশন। অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে চ্যাপ্টার শেষ করার পরে তারা বুঝে উঠতে পারছে না যে কোন কোন প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং তৈরি করে রাখতে হবে এখন থেকেই 2021-এর উচ্চ মাধ্যমিকের জন্য। তাই আমি এই সাজেশন দিচ্ছি, তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যে এই কয়েকটাকে ইম্পর্টেন্স দাও, এই কয়েকটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ো, যেটা তোমাদের কাজে লেগে যেতে পারে 2021-এ। এবং আমার বিশ্বাস যে এই সাজেশনের বেশ কিছু অংশ 21-এ কিন্তু কমন আসার একটা চান্স রয়েছে। তাই এইটা অনুমান, এটা খেয়াল রাখবে। এবং এটা প্রাইমারি সাজেশন, ফাইনাল সাজেশন নয়, এটাও খেয়াল রাখবে। ফাইনাল সাজেশন যখন আসবে এর সঙ্গে একটা কোলাবোরেশন হবে এবং মিলিয়ে ঝুলিয়ে আমি একটা এমন সাজেশন দেবো যে সাজেশনটা আশা করি তোমাদের কাছে আরো আরো বেশি হেল্পফুল হবে। তার মানে এটাও নয় যে এটা হেল্পফুল নয়। অবভিয়াসলি এইখান থেকে অনেক কমন আসার চান্স আসে। খুব ভালোভাবে বুঝে নাও কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো কি কি ভাবে পড়ে রাখবে, কিভাবে রেডি করে রাখবে 2021-এর এইচএস পরীক্ষার জন্য। আমাদের প্রথম প্রোজ, দ্য আইস হ্যাবিট, রাস্কিন বন্ডের লেখা। তার থেকে 4টে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। সে আমাদের ছোট্ট এই কথোপকথনটি ভুলে যাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে এই কথা বলেছে এবং কার সম্বন্ধে বলেছে। হু হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার্ড হিয়ার। কোন ছোট্ট কথোপকথনের কথা এখানে বলা হচ্ছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, এবং বক্তা কেন এইরকম চিন্তা ভাবনা করছেন। 2 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল রিকল দেয়ার মেমোরি অ্যাবাউট দ্য সিনিক বিউটি অফ মুসৌরি। মুসৌরি শহরের যে সৌন্দর্য সেটা কিভাবে বক্তা এবং গার্ল এবং মেয়েটি নিজেদের মেমোরি থেকে তুলে নিয়ে এসেছেন, অর্থাৎ স্মৃতিচারণা করে তুলে আমাদের সামনে এনেছেন। যে মুসৌরি শহরটা কতটা বিউটিফুল তার একটা বর্ণনা লিখতে হবে। 3 নম্বর, দেন আই মেড আ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম। হু মেড দ্য মিস্টেক, কে এই ভুলটা করলো। হোয়াই ডিড হি কল হিজ অ্যাকশন এ মিস্টেক, সে নিজের এই কাজটাকে ভুল কেন বলছেন। ডিড হি রিয়েলি মেক এ মিস্টেক, তিনি কি সত্যিই ভুল করেছিলেন। হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিজ ডাউট, বক্তা কিভাবে নিজের এই দ্বিধা থেকে বেরিয়ে এলেন। 4 নম্বর, she has beautiful eyes but they were of no use to her, তার চোখগুলো সুন্দর কিন্তু এগুলো তার কোনো কাজে লাগে না। whose eyes are mentioned here, কার চোখের কথা এখানে বলা হয়েছে। why were the eyes useless to her, চোখগুলো তার কাজে লাগে না কেন। bring out the irony of the situation, এই যে সিচুয়েশনটা এখানে গল্পে রয়েছে তার যে আইরনি, তার যে পরিহাস, সেটা বর্ণনা করতে বলা হয়েছে। আইস হ্যাবিট থেকে এই 4টে প্রশ্ন। এরপরে আমরা দেখব স্ট্রং রুটস। যে কথাটা বলা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের শর্ট প্রশ্ন থাকে অর্থাৎ এমসিকিউ, সেটা করার জন্য এবং প্রতিটা লাইনের মানে খুব ভালোভাবে বোঝার জন্য টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে। আমি আমার চ্যানেলে একটু একটু করে আপলোড করতে শুরু করেছি, 2-3টে টেক্সট করে ফেলেছি, কবিতা তো সব করাই রয়েছে, তো তোমরা সেগুলো দেখে নিতে পারো যদি কোনো ডাউট থাকে। কিন্তু প্লিজ খুব ভালো করে পড়ো, না হলে কিন্তু শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। আর এখন বড় প্রশ্ন লাইন তুলে ভেঙে ভেঙে আসে, অনেক শর্ট প্রশ্ন যোগ করে করে অ্যাকচুয়ালি বড় প্রশ্ন করা হয়। তো সেই ক্ষেত্রে রিডিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলি। এবার দেখবো স্ট্রং রুটস এর ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানেও আমি 4টে প্রশ্ন দিয়েছি। 1 নম্বর, when troubles come, try to understand the relevance of your sufferings. Adversity always presents opportunities for introspection. যখন বিপদ আসে সবসময় চেষ্টা করবে যে নিজে যে আমরা সাফার করছি, নিজে যে ভুগছি তার কারণটা কি
এবং সবসময় খেয়াল রাখতে হবে যে বাজে সময় আমাদের নিজেদেরকেই চিনে নেওয়ার একটা সুযোগ দেয়। হু সেড দিস টু হুম, এ কথা কে কাকে বলেছেন? হাউ ডিড হিজ ফাদার্স অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটি ইনফ্লুয়েন্স কালাম, এবং বাজে সময়ের প্রতি বা বিপদের সময়ে তার বাবার যে অ্যাটিটিউড সেটা কালামকে, তার বাবার যে মনোভাব সেটা কালামকে, ডক্টর কালামকে কিভাবে ইনফ্লুয়েন্স করেছিল, কিভাবে প্রভাবিত করেছিল। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড কালামস ফাদার টেল অ্যাবাউট দ্য রেলেভেন্স অফ প্রেয়ার্স? প্রার্থনার যে রেলেভেন্স, প্রার্থনার যে মানে বা প্রার্থনার যে প্রকৃত অর্থ, সেটা নিয়ে কালামের বাবা কালামকে কি পরামর্শ দিয়েছিলেন? 3 এবং 4 খুব ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে 4 নম্বরটা। হাউ ডাজ কালাম রিকাউন্ট হিজ ফাদার্স ডেইলি রুটিন? তার বাবার ডেইলি রুটিন সম্বন্ধে বলতে গিয়ে কালাম কি কি কথা বলেছেন, অর্থাৎ কালামের বাবার ডেইলি রুটিনটাকে বর্ণনা করতে হবে ডিটেলে। এবং 3 নম্বর হচ্ছে, হাউ ডাজ ডক্টর কালাম রিমেম্বার হিজ মাদার্স ইন স্ট্রং রুট? কিভাবে তার মায়ের কথা স্ট্রং রুটসে বলেছেন, এবং এটা বলতে গিয়ে কিভাবে তিনি রান্নাঘরে বসে খেতেন এবং কি কি খাবার খেতেন সেই বর্ণনা উঠে আসবে। তখন কিন্তু ফুডের নামগুলো খেয়াল রাখতে হবে, কারণ সেখান থেকে শর্ট প্রশ্ন আসতেই পারে বা বড় প্রশ্নের মধ্যেও ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা দেখব থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম থেকেও আমি 4টে প্রশ্ন সিলেক্ট করেছি। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে খারাপ থেকে ভালো জিনিসটা শেখাবো। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, কে কাকে কখন এ কথা বলেছেন? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার, এবং বক্তা কিভাবে যাকে বলেছেন তাকে কিভাবে ট্রান্সফর্ম করে খারাপ থেকে ভালো করলেন? প্রচন্ড ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, আমি খুব দুঃখিত লেডি। অ্যাকচুয়ালি হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি, বক্তা কি সত্যিই দুঃখিত হয়েছেন? when was the speaker a changed person, এবং বক্তা কখন গিয়ে একটা সম্পূর্ণ পরিবর্তিত মানুষ হয়ে উঠলেন? 3 নম্বর প্রশ্ন, why did the boy in thank you ma'am not run away though he found the door open, যদিও দরজা খোলা ছিল তবুও রজার কেন পালিয়ে গেল না? প্রচন্ড ইম্পর্টেন্ট এই টেক্সটের ক্ষেত্রে এই প্রশ্নটি। 4 নম্বর একটি লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন, ইটস আ মোশন, আর একটুখানি খেয়ে নাও। হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য স্পিকার, বক্তাকে হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার টু দ্য লিসনার, এবং বক্তা শ্রোতাকে কি তুলে অফার, কি দিয়ে অফার করছেন বা খাওয়ার কথাটা বলছেন সেটা লিখতে বলা হয়েছে। হোয়াট পিকচার অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ইজ রিভিলড ইন দিস লাইন, বক্তার চরিত্রের কোন দিক আমরা এই লাইন থেকে বুঝতে পারি? এরপরে 3 কোশ্চেন্স, এখান থেকেও 4টে করে প্রশ্ন, আমি প্রতিটা প্রোজ থেকে 4টে করে প্রশ্ন দিয়েছি, কবিতার ক্ষেত্রে সেটা আরো কমে এসেছে। 3 কোশ্চেনের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলে রাখি, সেটা হচ্ছে 3 কোশ্চেনের ক্ষেত্রে 3টে প্রশ্ন কি কি ছিল এবং তার উত্তর স্কলার্সটা কি দিয়েছিল, এটা কিন্তু প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট। আগের বছর চলে এসেছে, পরের বছর আসবে না, এই হিসেবের মধ্যে এটা ফেলা যাবে না। তাই প্রথম প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অফ দ্য জার, জারের 3টে প্রশ্ন কি কি ছিল, হোয়াট ওয়ার দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স, এবং স্কলার্সদের যে উত্তর দিয়েছিল তাতে সেই 3টে প্রশ্নের কি কি উত্তর হয়েছিল। প্রচন্ড ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেক বছরের ক্ষেত্রে অবশ্যই পড়বে। হোয়াই ডিড দ্য জার হেল্প দ্য হারমিট টু ডিগ, জার হারমিটকে কেন মাটি খুঁড়তে সাহায্য করেছিলেন? 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি, এই গল্পের থেকে আমরা কি নীতি শিক্ষা পেয়ে থাকি? 4 নম্বর, হাউ ডিড দ্য এনিমি অফ দ্য কিং বিকেম ফ্রেন্ড উইথ দ্য কিং, এবং 4 নম্বর প্রশ্নটা সত্যি একটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, যে রাজার যে শত্রু সে কিভাবে আস্তে আস্তে রাজার বন্ধু হয়ে গেল। এই কটা প্রশ্ন ছিল প্রোজ থেকে। এবার আমরা পোয়েট্রি পার্টটায় যাব। পোয়েট্রি পার্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জায়গা বলে রাখি, কবিতার প্রশ্ন ভালো করে লিখতে গেলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে বুঝতে হবে, এবং কবিতার থেকে একটা জিনিস পড়ে রাখতে হবে, সেটা হচ্ছে কবিতার সাবস্টেন্স এবং টাইটেল। সাবস্টেন্স পুরোটা পড়ার পরে লাস্টের দিকে একটু যোগ করে দিলে টাইটেলটা করা যায়, অর্থাৎ এটা একটা কম্প্যাক্ট প্রশ্ন হয়ে যাবে, যেটা থেকে তুমি টাইটেল এবং সাবস্টেন্স দুটোই লিখতে পারবে। আর প্রত্যেকটা কবিতার একটা স্পেশাল প্রশ্ন হয়, তাহলে আলটিমেটলি এক একটা কবিতা থেকে দুটো করে প্রশ্ন পড়লে আমার মনে হয় যে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে বারবার বলছি, কবিতার মানে বুঝে রাখা প্রচন্ড দরকার। দরকার পড়লে, হেল্প লাগলে চ্যানেলে প্রত্যেকটা কবিতার
ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখে নিতে পারো। অন কিলিং এ ট্রির প্রথম প্রশ্ন সেটা হচ্ছে টাইটেল, অন কিলিং এ ট্রি এর টাইটেলের জাস্টিফিকেশন পড়বে, এবং 2 নম্বর প্রশ্ন যেটা আমি 3 দিয়েছি সেটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। দ্য পোয়েম ডেসক্রাইব ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার। এই কবিতা অ্যাকচুয়ালি মানুষের ক্রুয়েলটি এবং ভায়োলেন্স নেচারের প্রতি এইটা তুলে ধরে, এটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। এছাড়া একটা লাইন তুলেছি 2 নম্বর প্রশ্নে, and out of its leprous height sprouting leaves. What does the expression leprous height refer to? leprous height বলতে এখানে কি বোঝানো হয়েছে? What is the significance of this expression? এই লাইনের actual significance কি, এবং bring out the irony suggested here, এবং এই লাইন যে আইরনি তুলে ধরছে সেটা সম্বন্ধে লিখতে দেওয়া হয়েছে। এরপরে আসি asleep in the valley তে। asleep in the valley এর ক্ষেত্রে একটা লাইন, প্রথম প্রশ্ন, a soldier very young lies open mouthed. What is the perspective of this poem? লাইন তুলে বলা হয়েছে যে এই কবিতার অ্যাকচুয়াল পার্সপেক্টিভ, অ্যাকচুয়াল কারণ কি, বা এই কবিতাটা যে মানে সহজ ভাষায় বলতে গেলে যে এই কবিতা যে অ্যান্টি ওয়ার পোয়েম সেটা এখানে লিখতে হবে। হু ইজ দ্য সোলজার? সোলজারকে, সোলজার হচ্ছে এমন একজন যে যুদ্ধে হেরে গেছে বা যে যুদ্ধে মৃত হয়েছে। হাউ ইজ হি স্লিপিং? সে কিভাবে শুয়ে আছে। অ্যান্ড হাউ ইজ দ্য প্লেস ওয়্যার হি স্লিপস? এবং যে জায়গায় সে শুয়ে আছে সেই জায়গাটা কেমন। এরপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি টাইটেল একটি ইম্পর্টেন্ট, এবং 3 নম্বর প্রশ্নটা সেটাও প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইন হিজ সাইড দেয়ার আর টু হোলস, এবং তার সাইডে দুটো গর্ত দেখা যাচ্ছে। হোয়াট ডু দ্য টু রেড হোলস ডিপিক্টস? এবং দুটো যে রেড হোলস, দুটো যে লাল গর্ত, সেটা অ্যাকচুয়ালি কি চিহ্নিত করে বা কি তুলে ধরে। হাউ ইজ দ্য অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড রিফ্লেক্টেড ইন দিস লাইন? এবং এই লাইনে যে কবিতার যে মেন থিম অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড সেটা কিভাবে উঠে এসেছে। এরপরে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট থেকে যে 3টে প্রশ্ন আসছে, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই জায়গার যে 3টে প্রশ্ন সেটা দেখব। বাই দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার ইটার্নাল সামার, তোমার চিরন্তন গ্রীষ্ম সেটা কখনোই ফেড হবে না, কখনোই মূর্ছে যাবে না। হু ইজ দ্য পোয়েট? কবিকে। হোয়াট ইজ মিন্ড বাই দ্য ইটার্নাল সামার? ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নেভার ফেড? এবং দ্য ইটার্নাল সামার শ্যাল নেভার ফেড বলতেই বা কবি কি বুঝিয়েছেন। 2 নম্বর, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এইটাই তোমাকে জীবন দেবে। হোয়াট ইজ দিস রেফার টু? এখানে দিস বলতে অ্যাকচুয়াল মানে কি? হোয়াট ইজ রেফার্ড টু বাই দি, এবং এখানে দি বলতে কার কথা বলা হয়েছে? হাউ ডাজ দিস গিভ লাইফ? এবং কিভাবে এই দিসটা জীবন দিচ্ছে তার একটা বর্ণনা। অর্থাৎ খুব সুন্দরভাবে ছোট ছোট ভাবে প্রায় পুরো কবিতাটাকেই এখানে উঠিয়ে ধরা হচ্ছে। আরেকটা লাইন আছে 3 নম্বর প্রশ্ন, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সাম টাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটা ভালো জিনিস থেকেই, প্রত্যেকটা সুন্দর জিনিস থেকেই তার সৌন্দর্য কখনো না কখনো ডিক্লাইন হয়ে যায়, কখনো না কখনো ধ্বংস হয়ে যায়, এটা এক্সপ্লেন করতে দেওয়া হয়েছে। দ্য পোয়েট্রি অফ আর্থ, এরপরের 3টে প্রশ্ন রয়েছে। পোয়েট্রি অফ আর্থে অ্যাকচুয়ালি দুটো সিজনকে কন্ট্রাস্ট হিসেবে দেখানো হয়েছে, তাই প্রথম প্রশ্ন প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রিং আউট দ্য কন্ট্রাস্ট ইউজড ইন দ্য পোয়েম। যে কন্ট্রাস্ট দেখানো হয়েছে সেই কন্ট্রাস্টটাকে তুলে ধরার কথা বলা হচ্ছে। 2 নম্বরে একটা লাইন কোট করা হয়েছে, দ্যাট ইজ দ্য গ্রাস অফার, এবং এটাই হচ্ছে সেই গ্রাস অফার। হোয়াট ইজ রেফার বাই দ্যাট? এখানে দ্যাট বলতে কি বলা হচ্ছে, অর্থাৎ যে ভয়েসটার কথা বলা হয়েছে সেই ভয়েসটা যে গ্রাস অফারে সেই জায়গাটা এখানে তোলা হয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন টু সে, এবং কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ ক্যাপিটাল লেটার ইন গ্রাস হপার, এবং গ্রাস হপারের ক্ষেত্রে কেন জিটা ক্যাপিটালে লেখা হয়েছে সেটা যদি না বুঝতে পারো এক্সপ্লেনেশনে বলা আছে, মন দিয়ে শুনে নিতে হবে। 3 নম্বর, এ ভয়েস উইল রান, একটা ভয়েস রান হয় অর্থাৎ একটা ভয়েস কন্টিনিউ থাকে। হোয়ার ডাজ দ্য লাইন অকার, লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য ভয়েস রেফার টু হিয়ার, এখানে কোন ভয়েসের কথা বলা হয়েছে, কোন শব্দের কথা বলা হয়েছে। when will the voice run, এবং ভয়েসটা কখন রান হতে থাকে বা কখন অ্যাকচুয়ালি কন্টিনিউ হতে থাকে। এরপরে আসছি দ্য প্রপোজাল অর্থাৎ নাটক থেকে। প্রথম প্রশ্ন প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, সোশ্যাল লাইফ ইন দ্য প্লে, এই
নাটকে সেই সময়ের যে সামাজিক জীবন উঠে এসেছে তার একটা বর্ণনা দিতে বলা হয়েছে। এবং এটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর ক্ষেত্রে একটা ছোট কথা বলে রাখি, দ্য প্রপোজাল অ্যাকচুয়ালি একটু বড় এবং লাইন তুলে প্রশ্ন আসে, তাই এই ক্ষেত্রে সাজেশনটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু প্রতিবার এখান থেকে কমন আসে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকবার কমন অলরেডি আসে, তো এবারও আসবে আশা করা যায়, কিন্তু একটু সিনসিয়ারলি পড়তে হবে, একটু গুছিয়ে পড়তে হবে। আমি একটা স্পেশাল ছক করে পড়িয়েছি, যদি কেউ না দেখে থাকো চ্যানেলে এসে দেখে নিতে পারো, আশা করি হেল্পফুল হবে। এবং আমি চেষ্টা করব পরে একটা, অর্থাৎ কিছুদিনের মধ্যেই একটা লাইন বাই লাইন মানে এই দ্য প্রপোজালের করে দেওয়ার। এবং সেই ক্ষেত্রে এই কটা প্রশ্ন তোমরা এখন থেকেই রেডি করতে শুরু করে দেবে। প্রথম হচ্ছে সোশ্যাল লাইফ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার। ম্যারেজ প্রপোজাল প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাকচুয়ালি, এটা পড়বে পড়বে এবং মন দিয়ে পড়বে এটাকে। 3 নম্বর, আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার ইন ম্যারেজ। আমি আপনার মেয়ের হাত, অ্যাকচুয়ালি ম্যারেজের জন্য আপনার মেয়ের হাত চাইতে এসেছিলাম। হু সেজ দিস টু হুম? এই কথা কে কাকে বলেছে? হু ইজ দ্য ডটার? ডটারটা কে? হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিয়াকশন অফ দ্য ফাদার? এবং এ কথা বলার পর তার বাবার ইমিডিয়েট রিয়াকশন কি হলো? 4 নম্বর প্রশ্ন, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আপ এনিথিং অফ মাইন। আমি আপনার থেকে কিছু নিতেও চাই না, আবার আমি আপনার থেকে কিছু আমার নিজের জিনিস দিতেও চাই না। হু সেজ দিস টু হুম? এই কথা কে কাকে বলেছে? ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য লাইন। এবং এই লাইনের মধ্যে যে আইরনি রয়েছে সেটার সম্বন্ধে একটু লিখতে বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, ইউ আর নট এ নেবার, ইউ আর এ গ্র্যাবার। অ্যাকচুয়ালি আপনি প্রতিবেশী নয়, আপনি ছিনতাইকারী। হু সেজ দিস টু হুম? এ কথা কে কাকে বলেছে এবং কেন বলেছে? 6 নম্বর প্রশ্ন, সি ইজ লাইক এ লাভ সিক ক্যাট। সে একটা লাভ সিক ক্যাট, অর্থাৎ এমন একটা বেড়াল যে সবসময় প্রেম চাইছে, এরকম একটা হয়ে গেছে গল্পের নায়িকার ডেসক্রিপশন দেওয়ার সময় এ কথা বলা হয়েছে। এবং বলা হচ্ছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাতাল্লা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। সেই সিচুয়েশনে দাঁড়িয়ে গল্পের নায়িকা অর্থাৎ নাতাল্লার ক্যারেক্টার ডেসক্রাইব করো। মোটামুটি ভাবে বছরের প্রথম থেকে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট ভাবে একটুখানি তোমাদেরকে পড়তে হবে তার একটা বিবরণ দিয়ে দিলাম। স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দাও এবং এক একটা চ্যাপ্টার শেষ হলে এইগুলোর উপর গুরুত্ব দাও। 2021-এ যারা এইচএস দিচ্ছ তাদের ক্ষেত্রে প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং আমি আগেও বলেছি যে এটা ফাইনাল সাজেশন নয়, এটা প্রাইমারি সাজেশন। তাই এই প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে পড়ো। পরীক্ষার আগে যখন আবার সাজেশন আসবে দুটোকে মিলিয়ে কোলাবোরেট করে একটা সুন্দর সাজেশন আমি করে দেবো এবং আশা করব কমন আসবে। বছরের প্রথম থেকে এই প্রশ্নগুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়ো, আশা করছি তোমরা এর থেকে অনেকটা কমন পাবে। কোনো রকম সমস্যা হলে বা আর কোনো রকম হেল্প লাগলে কমেন্ট বক্সে জানাতে পারো। সবসময় কমেন্ট বক্স খোলা রয়েছে, আমি চেষ্টা করি সকলের কমেন্টের রিপ্লাই করার। আর তোমাদের টেক্সট যেগুলো বাকি আছে অবশ্যই দিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং পড়াশোনা করে যাও। ধন্যবাদ সকলকে, প্রত্যেকে খুব খুব ভালো থেকো।